স্বাগত খাতুনগঞ্জ থেকে মসজিদে। সাথে আছে আমি শামীম জাহিদি। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার অগ্রগতি। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে ২০১৫ সাল পর্যন্ত নেওয়া হয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, যার ২ বছর পার হয়েছে ইতোমধ্যেই। ২ বছরে পরিকল্পনা অনুযায়ী কতটুকু অগ্রগতি অর্জিত হয়েছে তারই মূল্যায়ন ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের উপস্থাপনায়। এতে বলা হয়, গেল ২ বছরে রপ্তানি আয়, কর আদায় বৃদ্ধি সহ রেমিটেন্স প্রাপ্তিতে লক্ষ্যগুলো অনেকটাই পূরণ হয়েছে। তবে প্রয়োজনীয় বিনিয়োগ না আসায় বাড়েনি প্রবৃদ্ধি। 2010-এ ছিল 9-10-এ ছিল 19.4, এই প্রাইভেট ইনভেস্টমেন্ট 11-তে এসে 19.5। এটা না পারলে কিন্তু জিডিপি বাড়বে না। এদিক থেকে আবার আমরা একটু শঙ্কায় আছি যে এটা ইনভেস্টমেন্টটা বাড়ছে না কেন। বিশেষজ্ঞরা বলছেন, অনেক বেড়ে যাওয়া মূল্যস্ফীতি লাগাম টেনে ধরতে গিয়ে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ কমে গেছে মূলধনী যন্ত্রপাতির আমদানি। বাংলাদেশ ব্যাংকের যে ব্যক্তি খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে কিছুটা লাগাম ধরতে হচ্ছে, তার কারণ কেন? সেটা সম্পদের সমস্যাই কারণ। ডেফিসিট ফাইন্যান্সিং থেকে সম্পদ নিয়ে যাওয়া হচ্ছে। আর তাই বিনিয়োগ বাড়াতে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পাশাপাশি উৎপাদনশীল খাতে রেমিটেন্সের ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা। রেমিটেন্স যখন হাউস হোল্ডে চলে যায়, ওই ব্যবহার সম্পর্কে আমরা কিছু জানি না। ওইটা বোধহয় একটু দেখা দরকার যে হাউস হোল্ডে যাওয়ার পরে কি করে। ওরা কিছু অংশ নিশ্চয়ই ইনভেস্ট করে জমি কেনা বাদ দিয়ে, আর কিছু অংশ ওদের খরচের জন্য লাগে। এটা বোধহয় একটু দেখা দরকার। প্রবাসীদের পাঠানো টাকার যথাযথ ব্যবহারে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর উপর জোর দেন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। স্বাগত ডক্টর শামসুল আলম। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা ভালোভাবে অর্জিত হয়েছে। ঠিক কোন কোন জায়গাটা ভালো হয়েছে বলে আপনি মনে করছেন, কেন ভালো হলো? ধন্যবাদ আপনাকে। আমাদের সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো আমরা বিবেচনা করেছি, আমরা কতগুলো সূচকের ভিত্তিতে এটা মূল্যায়ন করেছি। তো আমাদের সামগ্রিক অর্থনীতিতে আমাদের প্রবৃদ্ধির হার দিয়ে শুরু করি। যদিও প্রবৃদ্ধির হার আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি, 7% হওয়ার কথা। প্রারম্ভিক হিসেবে 6.32% বলা হয়েছে। এটি সাময়িক, এটি আবার পুনর্বিন্যাসিত হবে এবং চূড়ান্ত আসবে। তো প্রবৃদ্ধির হার অর্জনের দিক থেকে কিছুটা অবশ্যই পিছিয়ে আছি, তবে এটি বাড়বে। তবে এটাও মনে রাখতে হবে, দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে, বিশ্ব প্রেক্ষাপট তো বটেই, দক্ষিণ এশীয় প্রেক্ষাপটেও এই প্রবৃদ্ধির হার সন্তোষজনক আমি মনে করি। আর বিশেষভাবে আমরা যদি রপ্তানির কথা চিন্তা করি, রপ্তানির প্রবৃদ্ধির হার 6%, কিন্তু মোট রপ্তানি হয়েছে 22.5%। তো এটাও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ অর্জন। আমরা রেমিটেন্সের কথা যদি চিন্তা করি, $12.9 বিলিয়ন রেমিটেন্স অর্জিত হয়েছে গত আর্থিক বছর, যেটিও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আপনি যদি আমরা দেখি যে শিক্ষার ক্ষেত্রে, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আরেকটি কথা আমি বলিনি, তারপর খাতে আসতে হবে হয়তো, সেটি হলো কর্মসংস্থান। আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থানের প্রাক্কলন করেছিলাম 5 বছরে 1.4 কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মবাজারে প্রবেশ করবে 92 লক্ষ, মানে নতুন কর্মসংস্থানের প্রয়োজন হবে, নতুন কর্মবাজারে আসবে। তো গত 3 বছরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আমাদের বিদেশ গমন সহ 63 লক্ষ। তার মানে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি ছিল 20 লক্ষ। যদি প্রতি বছর হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো 63 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হওয়া মানে আমরা যে 92 লক্ষ নতুন কর্ম দাবি হবে কর্মসংস্থানে, সেটি মিটে যাবে। সেদিক থেকে অর্থনীতি সামষ্টিক দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো করছে। এমনকি আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের
সবচেয়ে সর্বোচ্চ হয়েছে $11 বিলিয়ন জুলাই মাসে। এই সামনে হ্যাঁ, তো এই অর্থে সামষ্টিক অর্থনীতির পারফরম্যান্স আমি মনে করি ভালো, চমৎকার। জনাব আলম, আমরা কর্মসংস্থানের কথা বলছিলাম। আমরা দেখলাম যে গত 3 বছরে 63 লাখ কর্মসংস্থান নতুন তৈরি হয়েছে। এর মধ্যে ঠিক দেশে কোন কোন ক্ষেত্রে এই কর্মসংস্থানগুলো বেশি তৈরি হয়েছে? কারণ সরকারি সেক্টর এবং ব্যক্তি খাত, এটা সবচেয়ে বেশি সৃষ্টি হয়েছে বেসরকারি খাতে, এবং বেসরকারি বিশেষ খাতে করে তো আসলে আমাদের বেশি গুরুত্ব দেওয়া আপনার দরকার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, শিল্প খাতে, আপনি গৃহ নির্মাণ খাতে তো ব্যাপক প্রসার হয়েছে। যেহেতু সীমাবদ্ধতা ছিল আমাদের, বিদ্যুতের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রামে অঞ্চলে, গ্রামীণ এলাকাগুলোতে কিন্তু নির্মাণ কাজ ব্যাপক হয়েছে বা হচ্ছে। এই বিষয়টি আমাদের নজরে নিতে হবে, বিবেচনায় নিতে হবে। সেদিক থেকে এ খাতে এবং ওই আপনার ক্ষুদ্র প্রক্রিয়াকরণ শিল্প, আপনাকে প্রাতিষ্ঠানিক যে আমরাকে নন ফর্মাল যেগুলো বলি গ্রামীণ এলাকায়, ধরুন বেকারি, ধরুন স্মল ওয়েল্ডিং মেশিন, সাইকেল রিপেয়ার, আইসক্রিম বানানো, এ ধরনের প্রচুর কাজ কিন্তু নন ফর্মাল সেক্টরে সৃষ্টি হয়েছে। তো সেদিক থেকে কর্মসংস্থানের সৃষ্টিটা হয়েছে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে। আমি যে জিনিসটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখন আমরা বলছি যে প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে প্রবৃদ্ধি বাড়েনি। কিন্তু প্রয়োজনীয় বিনিয়োগ যদি না বাড়ে, আমাদের কাঙ্ক্ষিত কর্মসংস্থানের যে আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি সেখানে যেতে পারবো না। তো বিনিয়োগটা কেন হলো না? সমস্যা কোথায় ছিল? একটি বিষয় লক্ষণীয়, এবং এটি আপনি যথার্থই বলেছেন, যে বিনিয়োগ যে পরিমাণে বৃদ্ধি হওয়ার কথা ছিল ব্যক্তি খাতে, বিনিয়োগ সে পরিমাণে আসেনি। বরং বিনিয়োগের একটা স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে গত 1-2 বছর। তো এটিরও মূল কারণ হচ্ছে আমাদের কিছু অবকাঠামোগত সমস্যা। আপনি জানেন, বিদ্যুতের সমস্যা আমরা কেটে উঠছি, কিন্তু গত 2 বছরে কিন্তু আমাদের যথেষ্ট সমস্যা ছিল। বিদ্যুৎ আমরা চাহিদা মতো দিতে পারিনি। আমরা গ্যাস সংযোগ শিল্প খাতে আমরা তেমনটা দেয়া যায়নি। তবে এক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। তো ব্যক্তি খাতের এই বিনিয়োগের পরিবেশ উন্নত হবে আগামী দিনগুলোতে, এটা আমরা আশা করি। প্রবৃদ্ধির হার একেবারে লক্ষ্য পর্যন্ত পৌঁছেনি, তার একটি কারণ হলো এই ব্যক্তি বিনিয়োগের স্থিতিশীলতাটা বিরাজমান থাকায়। আমি আরেকটা বিষয় আপনার দিকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলছেন ব্যক্তি খাতে বিনিয়োগে যে একটা স্থিতি অবস্থা এসছে, এক্ষেত্রে যেটা আমাদের এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার একটা বড় লক্ষ্য ছিল যে মূল্যস্ফীতিকে একটা নির্দিষ্ট মাত্রা রাখা। তো সেটা এক ধরনের সফলতা হয়েছে বলেই আমরা দেখছি। তো সেক্ষেত্রে সেই মুদ্রাস্ফীতিকে মানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে রাখতে, যে সেক্ষেত্রে কি ব্যক্তি খাতের যে বিনিয়োগ সেখানে কি কমে যাচ্ছে? ব্যক্তি খাতের ক্রেডিট প্রবাহ কি কমে যাচ্ছে? আমাদের অর্থনীতি ব্যবস্থাপনা তো দুটো দিক, একটা থাকে দেশের অভ্যন্তরীণ ঘটনাক্রম, আরেকটি দিক থাকে আন্তর্জাতিক, যে ক্ষেত্রে সরকারের করণীয় কিছু থাকে না। ধরুন $60 প্রতি ব্যারেলের তেলের দাম উঠে গেল $132, সরকারের কিছু করণীয় ছিল না। খাদ্যশস্যের দাম অনেক বেড়ে গেল। তো এগুলো কারণে দেশে এটার প্রতিক্রিয়া পড়েছে, কারণ আমরা যে জ্বালানি আমদানি করি প্রচুর ব্যয় আমাদের করতে হলো। আর বিশেষ করে বিদ্যুৎ খাতে প্রচুর, আপনি জানেন যে আমাদের বিদ্যুৎ দিতে গিয়ে অনেক আমরা রেন্টালে যেতে হয়েছে। তো এগুলো কারণে আমাদের ঘাটতির মোকাবেলা করতে হয়, যে কারণে সরকারকে ব্যাংক সেক্টর থেকে যা নির্ধারণ করা ছিল তার চেয়ে বেশি নিতে হয়েছে। তো এগুলো কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে, জ্বালানি তেলের, অধিক খাদ্য মূল্যের। দেশজ উৎপাদন কিন্তু ভালো ছিল, চমৎকার কৃষির পারফরম্যান্স, কিন্তু এই দেশের বাইরের এই প্রভাবগুলো আমরা কাটিয়ে উঠতে আমাদের সমস্যা হয়েছে। সেজন্য যে লক্ষ্য আমরা স্থির করেছিলাম 2011 সনে 8% মূল্যস্ফীতি, সেটা হয়েছিল 8.5%। আর 12তে এসে এটা কিন্তু 2 অঙ্কের 12.67% উঠে গিয়েছিল। তো এবছর আমরা সর্বশেষ যেটা জানি সেটা হলো 10.67% নেমে এসছে, মূল্যস্ফীতি কমে আসছে। তবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা উপরে ছিল। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা খাতোয়ারির দিকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষি খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি।
এখানে আমি বিনয়ের সঙ্গে বলি, আমাদের প্রবৃদ্ধির হার দিক থেকে বরং কমেছে। আমাদের এর আগের বছর 10-11তে ছিল 4.5% প্রবৃদ্ধির হার। গত অর্থবছরে সেটি সাময়িকভাবে বলা হচ্ছে 2.5%। এটি চূড়ান্ত হয়নি, এটি নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে কিছুটা হলেও বিতর্ক আছে। সেটি হলো এই, একই বছরে বাস্তব অবস্থা হলো কৃষি পণ্য সামগ্রীর উৎপাদন ভালো হয়েছে, যেমন বাম্পার ফলন কয়েকটি, প্রাকৃতিক কোনো দুর্যোগ ঘটেনি। জিনিস আপনি জানেন যে কৃষি পণ্যের দরদাম কমে যাওয়া একটা বড় রকমের পত্রপত্রিকায় একটা দাবি ছিল যে দাম কমে যাচ্ছে, কৃষক দাম পাচ্ছে না। তার মানে উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে। তো কৃষি আপনাকে ধন্যবাদ। আমরা ফিরে আসবো এই জায়গাটা, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। আমরা কথা বলবো আবার কৃষিখাত নেই। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথে থাকুন, দেখা হবে আবার। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আমরা আলোচনা করছিলাম ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অগ্রগতি। এই মুহূর্তে আমরা রাজশাহী চলে যাব, সেখানে সরাসরি আমার সাথে কথা বলবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন। কথা বলছি তার সাথে। ডক্টর হোসেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সামষ্টিক অর্থনীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার বাস্তবায়ন কতটা হবে বলে আপনি মনে করছেন? এই মুহূর্তে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে প্রত্যেক বছর শেষে একটা মূল্যায়ন করা হবে। তো মূল্যায়নগুলো আমরা এখন পর্যন্ত পাবলিকলি সেইভাবে হয়নি, মন্ত্রণালয় পর্যায়ে হয়েছে। এই মুহূর্তে আমি মনে করি যে বেশ কিছু অর্জন আমরা অন ট্র্যাকে রয়েছি। যেমন আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে, তারপরে কর জিডিপি হার সেটা কর আদায়টা ক্রমাগতভাবে আমাদের বাড়ছে এবং আমাদের ফরেন রিজার্ভ বাড়ছে, এবং ইকোনমিক যে অন্যান্য যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো অন ট্র্যাক আছে। তবে দুই একটা জায়গায় দেখা যাচ্ছে যে একটু সন্দেহের ব্যাপার রয়েছে, যেমন মুদ্রাস্ফীতিটা এখনও অত্যন্ত বেশি পর্যায়ে রয়েছে, এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার টার্গেটগুলো অর্জনের জন্য যেটি বড় দরকার সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগের দরকার। সেই বিনিয়োগটা কিন্তু এখনও সন্তোষজনক পর্যায়ে বাড়ছে না, এবং এর জন্য যেটি বেশি দরকার সেটি হচ্ছে যে বেসরকারি খাতে যে ঋণ প্রবাহটা সন্তোষজনক হারে বাড়ছে না। আর এমনিতেই যদি আমরা ব্রডার পার্সপেক্টিভকে দেখি তাহলে মাত্র তো 2 বছর যাচ্ছে, 2 বছর এখনো শেষ হয়নি। কাজে আই থিঙ্ক উই আর অন দ্য ট্র্যাক টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস অফ দি। আমরা বলছি আমাদের যে ব্যক্তি খাতে বিনিয়োগ সেটা যথেষ্ট হচ্ছে না। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে স্থিতিশীলতা প্রয়োজন সেটা কতখানি নির্ভর করছে, সেটা যদি আমরা না পাই সামনে, তাহলে এই বিনিয়োগটা কতখানি বাধাগ্রস্ত হবে বলে আপনার মনে হয়, এবং এক্ষেত্রে আপনার পরামর্শ কি? এটা হচ্ছে যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার কিন্তু একটা দিক আপনাকে দেখতে হবে, যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু বিগত পরিকল্পনার থেকে আলাদা। এটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যান, 6th 5-year প্ল্যানটা, যেটি আগের 5-year প্ল্যানগুলো কিন্তু ছিল যে এক্সপেন্ডিচার টার্গেট ওরিয়েন্টেড। আমরা একটা বাজেট থাকলো 5-year প্ল্যানে, সেটি এক্সপেন্ডিচার স্পেন্ড করতে পারলেই আমাদের হয়ে গেল, খরচ করতে পারলেই হয়ে গেল। কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাটা কিন্তু ইন্ডিকেটিভ প্ল্যান, অর্থাৎ এখানে গভর্নমেন্ট কিন্তু মূলত ফ্যাসিলিটেট করবে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসকে, ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করবে। সেখানে কিন্তু বলা আছে যে 77%। হোসেন, আমি বলতে চাচ্ছিলাম যে বিনিয়োগ বাড়াতে হলে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? হ্যাঁ জি, ওই জায়গাটাতেই আমি আসতেছি আর কি, যে তাহলে সরকারকে ফ্যাসিলিটেট করতে গেলে রাজনৈতিক স্থিতিশীলতাটা তো অবশ্যই দরকার আছে। এক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট এই জায়গায় থাকতে হবে যে আমরা রাজনৈতিকভাবে যাই করি না কেন, মানে আমাদের দেশের অর্থনৈতিক কার্যক্রমগুলো ব্যাহত না হয়। ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর ইলিয়াস হোসেনের সাথে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। জনাব আলম, আমরা ঠিক বিরতিতে যাবার কথা বলছিলাম যে
কৃষি খাতে আমরা খাতওয়ারি যদি দেখি আমরা কৃষি খাতের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আপনি যেটা বলছিলেন যে বিশেষ কিছু কারণ, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রবৃদ্ধির হারে আমরা কমেছি, কিন্তু উৎপাদনের দিক থেকে আমরা কিন্তু কমিনি। আপনি বাজার দর তার প্রমাণ যে আমাদের যথেষ্ট সরবরাহ বেড়েছে, দু একটি পণ্য ব্যতীত সামগ্রিকভাবে শাকসবজির উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে। আপনি বিগত রমজানে চিন্তা করুন, এবছরই গত কয়েক বছরের মধ্যে আপনি বেগুন 35 থেকে 40 টাকায় খেয়েছেন, এর পিছনের 2-3টি বছরে কিন্তু 60-65 টাকা আমরা বেগুন খেয়েছি। তো রমজানে সমুদায় যে আমাদের শাকসবজি ভালো দর ছিল, তো কৃষি উৎপাদনের দিক থেকে ভালো পারফর্ম করেছে। তো এখন প্রবৃদ্ধির হার কমে যাওয়ার একটা কারণ হতে পারে দরদাম কমে গেলে। আমরা তো প্রবৃদ্ধি আপনার পরিমাপ করি মূল্য দিয়ে, আপনার এটাকে দেখি, তো এটা একটা কারণ। সামগ্রিকভাবে কৃষি কিন্তু ভালো পারফর্ম করছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটিও বাংলাদেশের বড় অর্জন আমি মনে করি গত এই 3 বছরের শাসনের, যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পেরেছি। এমনকি আগামী 1-2 বছরের মধ্যে যদি প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, আমরা চাল রপ্তানি করতে সক্ষম হব এবং করতে হবে। জনাব আলম, আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে গতকালকে আমরা দেখেছি যেটা রেটিং এজেন্সি মুডিজ বাংলাদেশকে অর্থনীতির জন্য একটি ভালো বার্তা দিয়েছে। আমাদের রেটিং পেয়েছি দুঃখিত BA3 রেটিং, যেটা হচ্ছে অর্থনীতি খুবই ভালো একটা রেটিং। এবং সেক্ষেত্রে তাদের রেটিংয়ের তারা একটা পর্যালোচনা বলেছে যে আমাদের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থা আছে, কিন্তু তারা কিছু ঝুঁকির জায়গা চিহ্নিত করেছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এক ধরনের অশান্তি দেখা দিচ্ছে। এক্ষেত্রে আসলে অবশ্যই রাজনৈতিক অশান্তি সৃষ্টি হলে অর্থনীতি ভালো যাবে না। এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? আপনার প্রশ্নটা খুবই সুন্দর এবং আমি মনে করি যথোপযোগী এই সময়ের জন্য। মুডিজের মূল্যায়ন, আমরা যা বললাম এতক্ষণ যে সামষ্টিক অর্থনীতি চমৎকার পারফর্ম করছে, তার সঙ্গে মুডিজের মূল্যায়নে কিন্তু সামঞ্জস্য আছে। মুডিজের মূল্যায়নে আমরা শ্রীলঙ্কা, পাকিস্তানের চেয়ে ভালো আছি, ভারতের চেয়ে এক ধাপ নিচে। হ্যাঁ, এক ধাপ ভারতের চেয়ে। তো ভারত তো বিশাল কান্ট্রি, প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে এগিয়ে গত কয়েক বছর, তবুও ভারতের খুব কাছাকাছি চলে এসছে আমরা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তারা বলেছে ঝুঁকি আছে, এটা কিন্তু আমরাও যারা অর্থনীতিবিদ তারাও বলে বাংলাদেশের সামনের দিনগুলোতে আমাদের ঝুঁকি মোকাবেলা করিয়ে এগোতে হয়েছে এবং ঝুঁকি আছে এবং থাকবে। তবে একটা কথা আমি বলি, ডক্টর হোসেন বলেছেন রাজশাহী ইউনিভার্সিটির যে রাজনৈতিক দ্বন্দ্ব না থাকাই ভালো প্রবৃদ্ধির জন্য। আদর্শিকভাবে অবশ্যই স্থিতিশীলতা বা রাজনৈতিক সংকট না থাকাটা কাম্য, এটা যেমন সত্য, এটাও সত্য। এও বলি আমাদের এই চড়াই উত্তরায় রাজনৈতিক সংকট নিয়েই কিন্তু আমরা 3% গ্রোথ থেকে 70 দশক 3.5% গ্রোথ থেকে 4.5% গ্রোথে 80 দশকে পৌঁছেছি। 90 দশকের আগ পর্যন্ত তো টালমাটাল ছিল, আমরা 90 দশকে এসেও 4-4.5 পৌঁছেছি। 95 থেকে 2000 5.5 পৌঁছালাম। আমাদের 2000-এর একবিংশ শতাব্দে এসে আমরা 6.5 পৌঁছেছি। প্রবৃদ্ধির হার কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে আমাদের এই উত্থান পতন নিয়েও। তবে রাজনৈতিক সংকট কম থাকলে ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা, প্রবৃদ্ধির হার আরেকটু বাড়বে। তবে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের রাজনৈতিক সংকট আমরা যতটা আমরা মানে সংকটাপন্ন ভাবি, ততটা সংকটাপন্ন আগামী দিনগুলোতে নাও হতে পারে। তো ঝুঁকি হবে বিশ্ব বাজার পরিস্থিতির উপরে। তেলের দাম, খাদ্যপণ্যের দাম, তেলের দাম মানে খাবারের তেলের দাম, এগুলোর উপর নির্ভর করে আমাদের অর্থনীতির ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া আমাদের মধ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং ফরেন এইডের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি আছে বোধহয় আমাদের জন্য। সবচেয়ে যেটা কিছুটা আমরা শঙ্কিত সেটা হলো আমাদের যথেষ্ট পরিমাণ বিদেশি বিনিয়োগ আসছে না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলি। যদিও এই গত বছরই $1 বিলিয়ন পার হয়েছে, এর আগে 700 মিলিয়ন 800 মিলিয়ন আমরা পেয়েছি। আমাদের এফডিআই কিন্তু আরো অনেক বেশি আসা প্রয়োজন, বাংলাদেশে আসা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আমরা আশা করি সেটা আসলে সম্ভব হবে আর কি। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে, আমাদের সময় স্বল্পতার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের এখানে শেষ করতে হলো। খাতুনগঞ্জ থেকে মত ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।